প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আপনারা জানেন, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলি, সমাধান খোঁজার চেষ্টা করি। আজকে আমরা জানব কিডনি নিয়ে। কিডনির কী কী রোগ হয়, এই রোগের চিকিৎসা কী এবং কিডনি কীভাবে ভালো রাখা যায়। দর্শক, আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শামীম আহমদ। তিনি প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল। অধ্যাপক ডক্টর শামীম আহমেদ 1954 সালের 1 জানুয়ারি ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি তেজগাঁও পলিটেকনিক হাই স্কুল থেকে 1970 সালে সম্মিলিত মেধা তালিকায় 13তম স্থান অধিকার করে এসএসসি এবং 1973 সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে 1979 সালে এমবিবিএস পাশ করেন। এরপর অত্যন্ত কৃতিত্বের সাথে তিনি এফসিপিএস, এফআরসিপি, এফএসিপি পাশ করেন। 1979 সালে তার চাকরি জীবনে শুরু হয় ঢাকা মেডিকেল কলেজে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং বিভাগীয় প্রধান হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি নিগডুতে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমরা প্রথমে জানতে চাই যে কিডনি একটা বডির একটা ভাইটাল অর্গান। আসলে কিডনির ফাংশনটা কি স্যার? কিডনি কি কাজ করে? দুইটা কিডনি থাকে। এটা আপনার মেরুদণ্ডের দুই দিকে, এটার লেন্থ 9 থেকে 11 সেন্টিমিটার। একটা সুখবর হলো যে একটা কিডনি যদি আপনি, দুইটা কিডনি ভালো হতো, একটা কিডনি আপনাকে ডোনেট করতে পারেন, যেটা আমরা বলি কিডনি ট্রান্সপ্ল্যান্টের সময় ডোনার হিসাবে থাকতে পারে। একটা কিডনি যদি কোনো কারণেও নষ্ট হয়ে যায়, যেমন পাথরজনিত কারণে অথবা ইনফেকশন হয়ে অথবা জন্মগতভাবে থাকে, তখন একটা কিডনি দিয়ে মানুষ সম্পূর্ণ সুস্থ থাকতে পারে। দ্যাট ইজ একটা ব্লেসিং। এটা কিডনি কিন্তু ভাইটাল অর্গান কেন? কারণ আপনার বডির যে খাবার খাই আমরা, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিনস, ড্রাগস, এভরিথিং লিভারে মেটাবলিজম কিডনিতে বের হয়ে যাবে। কাজে এটা মেইন ফাংশন হলো এক্সক্রিটরি ফাংশন, মানে খারাপ জিনিসগুলি বের করে দেওয়ার এটা প্রথম কাজ হলো কিডনি। দ্বিতীয়, কিডনি হলো উচ্চ রক্তচাপ মেনটেন করে। একটা জিনিস হলো উচ্চ রক্তচাপ কিডনি ড্যামেজ করে, আবার কিডনি যে কোনো কারণে ড্যামেজ হলো সেটা উচ্চ রক্তচাপ, একটা কজ অ্যান্ড ইফেক্ট। তারপরে যেটা করে যে আপনার বডির যে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস, হ্যাঁ, এটা কিন্তু মেনটেন করে। ধরেন রোজার সময় আমরা যখন পানি কম খাই, তখন কিন্তু বিকাল দিয়ে পেশাব কম হয়, হলুদ হয়, কনসেন্ট্রেটেড, ট্রিমেন্ডাস পাওয়ার কিডনি। আবার যদি আপনি 5-6 লিটারও খান, কিন্তু আপনি পেশাবটা বের করে দিতে পারেন। দুইটা কিডনির কীরকম পাওয়ার, যে 60 লিটারের যদি একটা বালতি থাকে, এরকম 3 বালতি মানে 180 লিটার আপনার ফিল্টার হচ্ছে। 180 লিটার ফিল্টার 24 ঘন্টায়। আর পেশাব হচ্ছে 1.5 লিটার, বাকিটা সব কিডনি অ্যাবজর্ব করে নেয়। এই যে একটা কিডনির ভিতরে যে একটা মেশিনারি আছে, সেটারই ছাঁকনি বলি, কিডনি ফিল্ট্রেশন বা ছাঁকনি বা গ্লোমেরুলাস বলি। এটা ট্রিমেন্ডাস পাওয়ার। কোন কোন সমস্যার কারণে কিডনিতে রোগগুলো হয়? প্রথম যেটা কমন রোগ ছিল প্রস্রাবের প্রদাহ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা মেয়েদের বেশি। তারপরে যেটা হয় যে নেফ্রাইটিস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, অর্থাৎ আগে খুব কমন ছিল গলায় ইনফেকশন, খোঁজপত্রা, এটা থেকে কিডনির জন হঠাৎ করে হলো নেফ্রাইটিস একটা, সেটাও কিন্তু কিডনি। এরপরে যেটা হলো ধীর গতিতে কিডনি অকেজ হওয়ার কারণগুলি, সেগুলি কি? প্রথম কারণ হলো এখন ডায়াবেটিস একটা ইপিডেমিক ফর্মে আমাদের দেশে প্রবলেম, এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ডায়াবেটিস অনেক বেশি। দ্বিতীয় কারণ হলো উচ্চ রক্তচাপ, সেটা কিন্তু কিডনি ড্যামেজ করতে। তৃতীয় হলো আপনার যেটা একটু বললাম নেফ্রাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস দর্শক বুঝে না, কিডনির ছাঁকনির একটা প্রদাহ হয়, সেই প্রদাহের পরে শরীর থেকে প্রোটিন লিক করে যায়, ব্লাডে অ্যালবুমিন লেভেল কমে যায় এবং আপনার শরীরে পানি এসে যায়, কারণ ভাস্কুলার কম্পাউন্ড পানি থাকে না। সেটা হঠাৎ করে হতে পারে, সেটার বলে অ্যাকিউট। আর যদি ধীরে ধীরে হয়, এটার বলে আমরা নেফ্রোটিক সিনড্রোম বলি। আর ধীরে ধীরে শরীরে পানি, বাচ্চাদের হতে পারে, অ্যাডাল্টের হতে পারে, মিডল এজও হতে পারে, যে কোনো বয়সে হতে। এইটা একটা কারণ। বর্তমানে এই রোগটা একটু কমে গেছে আমাদের সচেতনতা এবং আমরা কেয়ারফুল থাকার ফলে। এটা চতুর্থ কারণ হলো রাস্তা যদি ব্লক থাকে, ধরেন কিডনির রাস্তার ভিতরে পাথর আছে, অথবা জন্মগতভাবে কিডনির পরে তো মূত্রনালী, তারপরে মূত্রনালীর উপর অংশ পেলভিস বলি, মূত্রনালী, তারপরে মূত্রথলি, তারপরে পেশাব। এখন দেখা যায় মূত্রনালীর উপরের অংশটায় একটা সরু মানে স্ট্রাকচার থাকে,
পিইউজে অবস্ট্রাকশন, পেলভিক জাংশন, সেটা থাকলেও কিডনি ড্যামেজ হতে পারে, অথবা পাথর থাকলে দুই দিকে বন্ধ হয়ে করতে পারে, অথবা পেশাব রাস্তা শুরু হয়ে ইউরেটারও হতে পারে, মানে মূত্রনালী হতে পারে, ফাইনাল পাথে হতে পারে, অথবা ছেলেদের প্রোস্টেট বড় হয়ে হতে পারে। সেটা একটা গ্রুপ গেল পাথরজনিত কারণে, অবস্ট্রাকশনের জন্য। আরেকটা কারণ হলো যে জন্মগত কিছু রোগ আছে। সেটা কি, যে আপনার সিস্ট আছে, একটা দুইটা সিস্ট আপনার থাকতে পারে। সিস্ট কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, একটা ফস্কার মতো, অথবা আমি বলি আঙ্গুর ফলের মতো, এটা কিডনিতে আপনার আমার থাকতে পারে, কোনো অসুবিধা। যদি অসংখ্য থাকে, দুইটা কিডনিতে 40টা 50, তাহলে তো কিডনি ফাংশন করতে পারে, তখন প্রবলেম হয়। এটাকে বলি পলিসিস্টিক, পলি মানে অনেক, সিস্টিক কিডনি ডিজিজ। তখন কিন্তু উচ্চ রক্তচাপ হবে, পেশাবের সাথে রক্ত যাবে, ইনফেকশন হবে, এবং সাথে একটা জন্মগত রোগ থাকলে আরেকটা জন্মগত থাকে, এইভাবে কিডনি ড্যামেজ করতে পারে। আরেকটা হলো জন্মগত কিছু আরও রোগ আছে সেটা। তারপরে একটা জিনিস হলো যে আমরা অনেক সময় ভার্নারেবল কন্ডিশনে আমরা কিডনিটা ড্যামেজ করি। কীভাবে? আমরা ধরেন একটা বয়স্ক লোক, তার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, তখন আমরা বেদনানাশক এই সেবন করে কিন্তু কিডনি, নট অনলি দ্যাট, ইভেন অ্যান্টিবায়োটিক্স একটা দুইটা ডোজেও কিন্তু কিডনি অকেজ হতে পারে। সেটা অ্যাকিউট কিডনি ইনজুরিতে আমরা বলি যে দুইটা ডোজ আমরা জানি না, হঠাৎ করে এই ওষুধ খেলাম, হঠাৎ 2-3 দিন পরে পেশাব কমে যাচ্ছে, কিডনির ফাংশন আস্তে আস্তে কমে যাচ্ছে। ডায়রিয়াতেও আমরা দেখতে পাই গ্যাস্ট্রাইটিস ইজ আ কমন কজ, বাট এখন মানুষের সচেতনতার জন্য এটা ডায়রিয়ার থেকে আমরা কিডনির রোগ ভেরি রেয়ারলি উই ডোন্ট। আগে আমরা 20-30 বছর আগে এটা মানে কমন কজ, ফার্স্ট কজ ছিল। কামরাঙ্গা আছে, কামরাঙ্গার রস যদি আপনি বেশি খান তখনও কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে। একটা দুইটা খেলে হবে না, একসাথে যদি অনেক কামরাঙ্গা, অনেকেই আমরা এটা পেয়েছি। কাজেই লট অফ ভ্যারাইটিস মানে কিডনির উপর প্রভাব বিস্তার করে। স্যার, আমরা যদি আসি, আপনি প্রথম শুরুতে বলছিলেন যে আসলে মেয়েদের বেশি হয়, ইউটিআইটা আসলে হওয়ার কারণটা কি, বা এটা কিভাবে কিডনিকে ড্যামেজ? ইউটিআই আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্টটা কি, রাস্তাটা কি? মজার জিনিস হলো কিডনির রাস্তাটা হলো নিচের দিকে খোলা, উপরের দিকে বন্ধ। আমি যদি বলি সুন্দর করে, কিডনি, মূত্রনালী, মূত্রথলি, পেশাব, তাহলে রাস্তা তো নিচের দিকে খোলা, উপরের দিকে বন্ধ। তাহলে রোগটা কোত্থেকে আসে? রোগটা বাইরের থেকে আসে না, আপনার শরীর থেকে আপনার কিডনির এই ইনফেকশনটা হয়। কোত্থেকে? যে পায়খানা রাস্তা, যে পায়ুনালী, পায়ুনালীতে জীবাণুগুলো থাকে, সবাই জানেন দর্শকরা, ইকোলাই, প্রোটিয়াস, সুডোমোনাস, অল অ্যাট দিস থিং। এগুলি কিন্তু যখন গাটে থাকে তখন কিন্তু ক্ষতি করে না, কিন্তু এটা যদি পেশাবের রাস্তায় ঢুকে তখনই ক্ষতি করে। তাহলে মেয়েদের কেন বেশি হয়? মেয়েদের পায়ুনালী, পেশাব রাস্তা কাছাকাছি, কোনোভাবে যদি জীবাণুটা এই পেশাবের রাস্তার ভিতরে ঢুকে মূত্রথলিতে যায় তখন এটা মাল্টিপ্লিকেশন, পলিফারেশন। আমরা যদি এই ট্রিটমেন্ট আসি, কারণ এটা আসলে ইউটিআইটা অনেক ক্রনিক হয়ে থাকে, মেয়েরা প্রায়ই এসে কমপ্লেন করে তার ইউটিআই। যদি আমরা এটা ইরাডিকেট করতে চাই, যে আমরা তাকে কমপ্লিটলি করতে চাই, আসলে কি করা উচিত? ওষুধ যেটা দিবেন সেই ওষুধটা ইউটিআই বোঝার আগে আপনার কেমনে বুঝি? ইউটিআই উপসর্গ আর ইউরিন টেস্ট, সিম্পল ইউরিন রুটিন টেস্টে 5 সেল যাবে আর বেশি যাবে, তাই তো। আর ক্লাসিক্যালি হইলো কালচার করে দেখতে হবে কি জীবাণু আছে এবং এই জীবাণুর এগেনস্টে কি অ্যান্টিবায়োটিক দিতে হবে, দ্যাট ইজ। কিন্তু সবাইরই তো দেওয়া যাবে না। গ্রামের থেকে লোক আছে, তার 3 দিন বসে রাখবেন, পারবেন না। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দিয়ে দিই, বা আপনার অভিজ্ঞতাতে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেই, বলি 5 দিন খান, ভালো হয়ে গেল। পরের বার আসলে কালচার। এখন এইটার পরে যেটা প্রবলেম, যেটা যে 60 to 70% এই যে জীবাণুগুলি রেজিস্ট্যান্স। কিসের রেজিস্ট্যান্স? কমন অ্যান্টিবায়োটিক্স, কুইনোলিন গ্রুপ, তারপরে সিপ্রোফ্লক্সিন গ্রুপ, ঠিক আছে, এই যে অ্যামিনোগ্লাইকোসিড গ্রুপ, এগুলি রেজিস্ট্যান্স। এইটা হলো আমাদের প্রবলেম। তো আপনি যেটা বলছিলেন, যেটা খুবই মানে একটা মানুষের একটা চিত্র, যে রেজিস্ট্যান্ট আমরাও কিন্তু আমাদের বক্ষতে আমরা স্পুটাম কালচার করলে সব ড্রাগ রেজিস্ট্যান্ট পাচ্ছি। এটা আসলে কি যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে, ওভার দ্য কাউন্টার ব্যবহারের কারণে, কোয়াকদের হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে, এবং রোগীদেরও কিছু দায়িত্ব আছে, কোর্সটা কমপ্লিট না করে অর্ধেক খেয়ে বা 2 দিন খেয়ে বন্ধ করে দেওয়া, এসব কারণে কিন্তু স্যার রেজিস্ট্যান্স ডেভেলপ করে। তো সেক্ষেত্রে স্যার আসলে কি করা উচিত? প্রথম কথা হলো যে রোগীরা ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক খেতে পারবে না। 2 হলো যে আপনার পেশাবে ইনফেকশন হয়েছে, একজন ডাক্তার ভাবে আপনার চেস্টে ইনফেকশন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, আবার ওই রকম হয়েছে, আবার ওই অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে 2-3 বার খাওয়ার পরে, তখন ওইটা রেজিস্ট্যান্স ডেভেলপ এটা করে। তারা হলো যে কেন ডাক্তারের কাছে, অবশ্য আমরা এটাও বুঝি করি গরিব মানুষ আসতে পারে না, তারা ওই উপসর্গ থাকলে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয় ওভার দ্য কাউন্টার। সেটা কিন্তু একটা কমন কজ অফ ড্রাগ রেজিস্ট্যান্স এইটা। আরেকটা হলো যে কমপ্লিট চিকিৎসা যদি না করি, যদি কমপ্লিকেটেড হয় আপনার 14 দিন চিকিৎসা দিতে হবে, ওই 5 দিন দিলে হবে না। যদি কমপ্লিকেশন থাকে, প্রোস্টেট ডিপসেটেড অ্যান্টিবায়োটিক যদি হয়, সেটা 2 সপ্তাহ 4 সপ্তাহ লাগে, সেটা ডাক্তাররা বুঝবে। আবার অনেক সময় হয় যে আপনার যে কমপ্লিকেশনগুলি আছে,
পাথর থাকলে পাথর যদি না সরান, ডায়াবেটিস যদি কন্ট্রোল না করেন, তাহলে ইনকমপ্লিট চিকিৎসা হবে। সেই জন্য আমরা বলি রিল্যাপস অ্যান্ড রিকারেন্ট রিল্যাপস অ্যান্ড রিইনফেকশন। রিইনফেকশন হলো ওই জীবাণু দিয়ে হবে, রিল্যাপস হবে আরেকটা অর্গানিজম দিয়ে হবে। এখন এই যে জটিলতা, ইউটিআই যদিও মনে করেন যে খুব সিম্পল, বাট ইজ নট এ সিম্পল। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। একটি পেশেন্ট আসলো, সে ইউটিআই প্রচণ্ড ব্যথা, জ্বর, হ্যাঁ, তো আপনি যদি কালচারের কথা বলেন, কালচার রিপোর্ট আমি কিন্তু 72 ঘন্টা পরে পাবো, 3 দিন পরে পাবো। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আসলে কি করা উচিত? ইমার্জেন্সি তো ইমার্জেন্সি আসলে পরে আমি যেটা করি, আমরা তাকে একটু ব্যথার ওষুধ দিব, একটা সিডেটিভ দিব, আর অ্যান্টিবায়োটিক্স একটা আইভি রুটে দিয়ে দেবো, স্টার্ট করে দিয়ে বলবো যে এটা 2-3 দিন শুরু করার আগে কি আপনি কালচারটা পাঠাবেন? হ্যাঁ, ইয়েস। বিফোর দ্যাট আমি বলবো, ওইটাই বলতেছিলাম যে বিফোর দ্যাট আমি বলবো এই কালচারটা করার আসার পরে যদি ওইটা সেন্সিটিভ থাকে, উইল কন্টিনিউ দ্যাট, আর না হলে চেঞ্জ করতে হবে। কারণ এইসব ক্ষেত্রে আপনি ওই কালচার ছাড়া যদি চিকিৎসা করেন, এগুলি রিল্যাপস রিইনফেকশন হবে। এখানে স্যার একটা কথা আমরা বলে থাকেন, প্রচুর পানি পান করবেন, একটা কথা বলে থাকেন। এখন স্যার এই যে প্রচুর পানি পান করা, আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু স্যার আপনার প্রেসক্রিপশন লেখা থাকে। আচ্ছা, কয় গ্লাস পানি খাবে, কতটুকু প্রচুর খাবে, বা কারা কারা পানি আবার লিমিট করতে হবে, এই বিষয়টা যদি বলুন। আপনার যখন ইনফেকশন থাকবে বা রেনাল স্টোন দিতে, বা যারা ওই যে রাস্তায় কাজ করে, তাদের জন্য কিন্তু পানিটা বেশি খেতে বলি, ঠিক আছে? কালে হলো কি, তার ডিহাইড্রেশন যেটা থাকবে সেটা কারেকশন হবে। রাস্তায় যারা কাজ করে ঘেমে যায়, তাদের আমরা মধ্যে মধ্যে বলি একটু লবণ পানীয় খাবেন, একটু লেবু দিয়ে খেতে পারেন। আচ্ছা, এটা তো ভালো কথা, কিন্তু এবং পাথর যাদের থাকে তাদের, কিন্তু যাদের শরীরে পানি আছে, অর্থাৎ যাদের শরীরে ফোলা থাকলেই বুঝতে হবে কিডনির সমস্যা। এটা ফোলাটা কিডনির রোগে হতে পারে, হার্টের রোগেও হতে পারে, লিভারের রোগেও হতে পারে, বা অন্য যে কোনো কারণে যে ফোলা থাকলে আপনি পানি কম খেতে হবে। কেন? কারণ আপনি যদি পানি কম খান, বেশি খান, আপনার কিডনির তো একটা ক্যাপাসিটি আছে, আর কিডনি তখন কাজ করতে পারে না। পানিটা যেমন 5 লিটার 6 লিটার আপনি এখন ফালিয়ে দিতে পারবো, কিন্তু আপনার ডিজিজ থাকলে ওটা পারবে না, ফিল্ট্রেশন হয় না, তখন পানি আটকে থাকে। তাহলে আপনি যদি 3 লিটার পানি খান, সাপোজ আপনার যদি 1 লিটারও পেশাব হয়, আর 2 লিটার ইনসেন্সিবল লস আর স্টুলের সাথে গেল, বাকি 1 লিটার শরীরে থাকবে। তাহলে ডেইলি যদি 1 লিটার থাকে, 7 দিনে 7 লিটার ভুলে যাবেন। সেই ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন করি, পানি কমে দিই, মানে একদম বন্ধ করি না, 1200 বা 1500 দিই। আরেকটা বলি যে শরীরের থেকে পানি বার করার জন্য আমরা ওষুধ ইউজ করি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সবারই পানি বেশি 2 লিটার 2.5 লিটার খান, কিন্তু যাদের শরীরে পানি আছে তাদের পানির আমরা রেস্ট্রিকশন করি, এটা 1200 থেকে 1500 করি। দিস ইজ দ্য প্রিন্সিপাল। এই যে ইউটিআই রোগে ভুগছে আর কি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কাছে একটা কমন, আমি বলছি, তারা যদি চিকিৎসা সঠিকভাবে না করে, সঠিক সময়ে সঠিকভাবে না করে, কি কমপ্লিকেশন? একটা হলো, প্রথম জিনিস হলো ইউটিআই পার সি কিডনি ড্যামেজ করে না, বাট যদি ইউটিআই কমপ্লিকেটেড থাকে, অর্থাৎ ডায়াবেটিস আছে, তার অবস্ট্রাকটিভ ইউরিওপ্যাথি আছে, তার আর কোনো প্রবলেম আছে, তখন কিন্তু কিডনি ড্যামেজ করবে। মানে পার সি ইউটিআই করে না, কিন্তু কমপ্লিকেশন থাকলে করবে। সেই ক্ষেত্রে কমপ্লিকেশন যে থাকে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোল করতে হবে, পাথর থাকলে পাথরটা দেখতে হবে, পলিসিস্টিক কিডনি থাকলে, প্রোস্টেটাইটিস থাকলে, সেগুলি থাকলে ইউটিআই। এবং ইউটিআই নট অনলি দ্যাট, ইউটিআই যদি কোনো সিকিডি পেশেন্টের ইউটিআই হয়, তখনও কিন্তু ক্রিয়াটিন বেড়ে যায়। এখন আপনি বললেন যে স্যার আপনি তো অনেক ওষুধ দিচ্ছেন, ক্রিয়াটিন বাড়ে কেন? ওয়ান অফ দ্য কজ ইজ ইনফেকশন। সেই ইনফেকশন শুধু ইউটিআই না, আপনার চেস্টের ইনফেকশন হতে পারে, হার্টের ইনফেকশন, যে বডির যে কোনো ইনফেকশনে ক্রিয়াটিন বাড়ে। আর প্লাস নেফ্রোটক্সিক ড্রাগ, সেটা বেদনাশক হতে পারে, অ্যান্টিবায়োটিক্সও হতে পারে। কাজেই এগুলো একটা কমপ্লিট চিকিৎসা দেওয়ার জন্য বলতে হবে যে এইভাবে আপনি চলেন। স্যার, এখানে যখন আপনারা দেখান, আপনারা ইউরিন কালচার করছেন, ইউরিন আরএমই করেছেন, পেয়েছেন, যখন একটা সিম্পল একটা আলট্রাসোনোগ্রাম করতে যান, অনেক সময় দেখা থাকে হাইড্রোনেফ্রোসিস অফ দ্য লেফট ইউরেটার, দেখা গেল যে এটা বড় হয়েছে, কোনো সময় দেখা যায় যে অবস্ট্রাকশন, টিউমার অবস্ট্রাকশন। দুইটা সমস্যা বলি কি হয়। একটা হলো একটা আলট্রাসাউন্ড করলেন, দেখা দিল মাইল্ড এইচডিএন, মাইল্ড হাইড্রোনেফ্রোসিস, বলে দিল আপনার কিডনিতে পানি জমছে, এইটা একটা আমাদের প্রবলেম। আর মডারেট হাইড্রোনেফ্রোসিস, সিভিয়ার দ্যাট মিনস ডেফিনিট দেয়ার ইজ অবস্ট্রাকশন। সেই অবস্ট্রাকশন স্ট্রিকচারও হতে পারে,
পিউজি অবস্ট্রাকশন হতে পারে, পাথরজনিত হতে পারে, ফাইনাল পাথে স্ট্রিকচার হতে পারে, যেগুলো অবস্ট্রাকশন আছে, দ্যাট শুড বি সিরিয়াসলি টেকেন। অ্যান্ড ওইটা আমরা করে মানে কোথায় অবস্ট্রাকশন, কী দিয়ে অবস্ট্রাকশন করে, এর ভিতরে আবার ভেজাল আছে। ভেজাল হচ্ছে আপনার যদি ক্রিয়াটিন বেশি থাকে তখন কিন্তু আমরা ডাই দিতে পারি না, ডাই দিলে ক্রিয়াটিন বেড়ে যায়, তখন মানে সিটি স্ক্যান এখন আছে নন কন্ট্রাস্ট ডাই ছাড়া করব। আমি দেখছি যারা যদি বলি কেউ বিশ্বাস করে না, তারে ওই আইভিউ অথবা সিটি স্ক্যান করে কনফার্ম করতে হবে। খুবই প্র্যাকটিক্যাল, মানে রিপোর্ট করে দেখাইতে হবে, রিপোর্ট করে দেখাইতে হবে, নাহলে উনি বিশ্বাস করে না যে এটা ক্ষতি। কারণ আলট্রাসাউন্ড মাইল্ড হইতে পারে, নাও হইতে পারে, কারণ করতে গেলে একটা সিটি স্ক্যান করলে তো 7,000 টাকা লাগে। আমরা চাই না ব্যয়বহুল। আইভি করতে হলে ডাই দিতে হবে, ডাই দেওয়ার আগে কিডনিটা ভালো আছে কিনা দেখতে হবে। তো এটা আমাদের একটা প্রবলেম স্যার। এই যে আমরা যে ইনফেকশনের কথা বলছিলাম, ইউটিআইয়ের কথা বলছিলাম, এটা মেয়েদের কমন, ছেলেদের ক্ষেত্রে আমরা কোনো কোনো সময় দেখা যায় স্ট্রিকচার ইউরেথ্রা নিয়ে আসে, মানে তাদের ব্লকটা নিচের দিকে ব্লক, উপরে, তখন সেখানে তো ইউরিন পাস করে না, পাস জমে থাকে, তো সেক্ষেত্রে ইনফেকশনের ঝুঁকিটা বেড়ে যায়। দুইটা জিনিস হলো, পেশাব, ছেলেদের পেশাবে ইনফেকশন কম হয়, বাট ছেলেদের পেশাবের ইনফেকশন হলে ইট শুড বি ডেল্ট সিরিয়াসলি। কারণ হলো ছেলেদের তো হওয়ার কথা না, তাইলে হইলে কোথায় হয়েছে? একটা হলো প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ড এমন একটা অর্গান, আপনি জানেন, দর্শকদের বলি, মূত্রথলির পরে ছেলেদের একটা গ্ল্যান্ড থাকে, ওই গ্ল্যান্ডের ভিতর দিয়ে পেশাবের রাস্তা, এবং এইটা ডিপ সিটেড, এবং এটার ইনঅ্যাক্টিভ করা অ্যাকুইট প্রোস্টেটাইটিস, ক্রনিক প্রোস্টেটাইটিস খুব ডিফিকাল্ট, এবং সেই জন্য অ্যাকুইট প্রোস্টেটাইটিস 4 সপ্তাহ চিকিৎসা, ক্রনিক প্রোস্টেটাইটিস 6 সপ্তাহ চিকিৎসাও দেওয়া হয়, এবং এটা ডায়াগনোসিস করাও ডিফিকাল্ট, ইরাডিকেট করাও ডিফিকাল্ট। 2 নম্বর স্ট্রিকচার যেটা হয়, স্ট্রিকচার মানে সরু হওয়া, ছেলেদের পেশাবের রাস্তা ছেলেদের অনেক বড়, এই জায়গায় স্ট্রিকচার হয়। আগে ইনফেকশন থেকে বেশি হয়তো আপনি জানেন, এখন ট্রমাটিক, আপনি কোনো একটা ট্রমা হইলো, ধরেন আপনি অ্যাক্সিডেন্ট হলেন, ইউরেথ্রার ট্রমা হলো, ওই ইয়েটা যে রাস্তাটা হ্যাঁ ড্যামেজ হয়ে গেল, ওইখানে ফাইব্রোসিসের ছোট হয়ে গেল, এইটা এখন প্রবলেম। আগে তো আপনি জানেন ওই যে মিনারেল ডিজিজের জন্য, এখন কিন্তু এটা কম পাওয়া যায়, স্ট্রিকচার হয় এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা ট্রমা, কোনো যে কোনো ট্রমার কারণে। এবং ওইটা হলে এই যে রাস্তাটা ওরা ডাইলেটেশন করে দেয়, কিন্তু ওইখানে যে অপারেশন করা খুব ডেলিকেট, এবং ওইখানে অপারেশন করে এপিথেলিয়াল রিজেনারেশন করা আরেকটা ডিফিকাল্ট, তাই না? কাজে ওইটা অনেক সময়। আরেকটা হলো প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে রাস্তা ব্লক হয়, সেটাও টিআরপি করা হয়, অনেক সময় আবার ওইখানে স্ট্রিকচারও থাকে, সেটা এটা ছেলেদের জন্য একটু মানে বেশ কঠিন জিনিস। স্যার, এই প্রোস্টেটের প্রশ্ন যখন আসলো স্যার, আমরা কিন্তু আলট্রাসোনোগ্রাম রিপোর্ট যদি আমরা অ্যানালাইসিস করি, মাইল্ড প্রোস্টেট এনলার্জমেন্ট, মডারেট প্রোস্টেট এনলার্জমেন্ট, সিভিয়ার প্রোস্টেট এনলার্জমেন্ট, আসলে স্যার কখন ট্রিটমেন্টের প্রয়োজন হয়? এটা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট হলো যে আপনার উপসর্গ প্লাস যেটা, যদি মাইল্ড প্রোস্টেট আমরা ওষুধ দ্বারা চিকিৎসা করব, আর যদি মডারেট হয় এটা ওষুধের দ্বারা চেষ্টা করেন, করার পরে যদি না হয় তাহলে আপনার টিআরপি করা হবে, সিভিয়ার। এটা অপারেশন তো আমরা নেফ্রোলজিস্ট করি না, এটা ইউরোলজিস্ট করে, আমরা ওষুধটা দিতে পারি আর কি, ওষুধটা। এবং এটা আমরা আরেকটা অ্যাসেসমেন্ট করি যে পেশাব করার পরে কতটুকু পেশাব থাকে, এই একটা নম্বর। আরেকটা হলো যে রাস্তা ব্লকের জন্য হতে পারে, অথবা ব্লাডার যদি কাজ না করে। ব্লাডার তো আচ্ছা, একটা মজার জিনিস দেখেন, আপনি যখন পেশাব শুরু ইচ্ছা হয়, আপনি কি সব জায়গায় পেশাব করেন? করেন না তো। আপনি বাথরুমে যাবেন, রিল্যাক্স হবেন, কন্ট্রাকশন, পেশাব বেড়ে গেল, ঠিক আছে। এমন যদি হয় যে তার পেশাবের অনুভূতিটা হচ্ছে না, ব্লাডারটা ফুলে রয়েছে, এটা নিউরোজেনিক ব্লাডার বলি, এটা একটা ব্লাডার কন্ট্রাকশন করতে পারছে না, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়, এবং তখন ইউরোফ্লোমেট্রি করে এই কন্ট্রাকশন পাওয়ারটা আছে কিনা দেখতে হবে, দেখে তারপরে ইউরোলজিস্টটা কী করবে সিদ্ধান্ত নিতে, বা আমরাও কিছু ওষুধ দেওয়া যায় ব্লাডারটা কনস্ট্রাকশন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে অনেক সময় প্যারালাইসিস যারা যে কোনো কারণে, মানে অ্যাক্সিডেন্টে হোক বা স্ট্রোকের কারণে, তখন তো নিচের দিকে প্যারালাইসিস হলে ওই যে নার্ভ যেগুলি আছে, নার্ভের প্যারাসিম্পথেটিক নার্ভগুলি যেটা আছে, সেটা ড্যামেজ হলে কিন্তু এই প্রবলেমটা হয়। তখন কি করা হয়? ক্যাথেটার দিয়ে রাখা হয়, যেহেতু তার অনুভূতি শক্তি না, অথবা কন্ডম ক্যাথেটার করে দেওয়া হয়। আর ক্যাথেটার দেওয়া হলো একটা মারাত্মক ঝুঁকি ইনফেকশনের জন্য। ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইনফেকশন ইজ, মানে আপনি হসপিটাল যদি ক্যাথেটার করেন 50 to 60% ইউটিআই হবেই, এটা ইনভেরিয়েবল। কাজেই এবং ক্যাথেটার বেশি দিন রাখতে পারবেন না। কতদিন রাখতে হবে স্যার? আমরা বলি মানে 1 মাস রাখতে পারেন, এরপরে যদি রাখতে হয় আপনি ক্যাথেটার, নতুন ক্যাথেটার করতে হবে। আপনি যে কোনো জিনিস যদি ভিতরে ঢোকান বাইরের থেকে, ইনফেকশন ঢোকার চান্স থাকে। এবং দেখা গেছে যাদের এরকম ক্যাথেটার ঢোকানো হয়, অথবা যাদের এই যে পেশাবের রাস্তায় ডাইলেটেশন করা হয়, সেলফ ইন্টারমিডিয়েট ক্যাথেটারাইজেশন, অনেকের যাদের এরকম নিউরোজেনিক ব্লাডার থাকে, তো ইউরোলজিদের কাজ এটা, ওরা বলে দেয় আপনি ক্যাথেটার করে পেশাব করবেন। এই ক্যাথেটার করার সময়
মানে ইনফেকশন ইনফেকশনটা চলে যায়, ঢুকে যাচ্ছে। সেটা পার্টিকুলারলি ডায়াবেটিস থাকলো, এবং এটা আমাদের কাছে প্রায়ই আসে, এই তো 6 মাস থাকলো আবার ইনফেকশন ইকোরাই গ্রোথ নিয়ে আসলো, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট প্রবলেম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা কিডনির যে রোগগুলো সাথে জানলাম, বিশেষ করে ইউটিআই যে ইনফেকশন ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, নিশ্চয়ই আপনি যে পরামর্শটা যদি মেনে চলে তাহলে আমাদের সেই ইউটিআই বা প্রস্রাব ইনফেকশন থেকে যে কিডনি জটিলতা আমরা প্রতিরোধ করতে পারবো। প্রিয় দর্শক, কিডনি একটি অমূল্য সম্পদ, ভাইটাল অর্গান। আপনার কিডনির যত্ন নিন এবং অযথা পেইন কিলার বা আপনার যদি ডায়াবেটিস সহ অন্যান্য কোনো ইমিউনোকম্প্রমাইজ সিচুয়েশন থাকে সেগুলো নিয়ন্ত্রণে রাখুন, তাহলে আপনার কিডনি ভালো থাকবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।